বন্ধুরা নমস্কার, যতনারায়ণ খুলুমখা। এডিসি নির্বাচনে পরিবর্তন করা কি খুব সহজ না খুব কঠিন? তিপরা মাথাকে সরিয়ে তার জায়গাতে এডিসির শাসন ক্ষমতা দখল করা কি বিজেপির জন্য খুব ইজি হবে? বা সিপিএমও যদি চায় যে এডিসিতে ঘুরে দাঁড়িয়ে একেবারে ক্ষমতা পর্যন্ত পৌঁছতে, তাহলে সেটা কি খুব সহজ হবে? তথ্য 2021 সালে অনুষ্ঠিত এডিসি নির্বাচনের যে রেজাল্ট হয়েছে, সেই রেজাল্টকে বিশ্লেষণ করে আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব যে বিজেপির জন্য কতটা সহজ বা কতটা কঠিন, আর তিপরা মাথার জন্য কমফোর্টেবল পজিশন আছে কি নাই, ভোটের হিসাব অন্তত পক্ষে কি বলছে, এই ভিডিওতে আমরা সেটা জানার চেষ্টা করব। গতবার 2021 সালে যে টিটিএডিসির নির্বাচন হয়েছিল, তাতে তিপরা মাথা তো আমরা সবাই জানি, আমি একটা ভিডিওতে বলেছিলাম যে 37.43%, মানে 37.5% ভোট পেয়েছিল। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, সঙ্গে আইএনপিটিও 9.30 ভোট পেয়েছিল। তাহলে যদি আমরা তিপরা মাথার ভোট এবং আইএনপিটির ভোট দুটোকে যুক্ত করি, তাহলে 46%-এর বেশি, মানে 46% প্লাস ভোট কিন্তু তিপরা মাথা অ্যালায়েন্স পেয়েছিল। এইটা আমরা যদি মাথায় রাখি, তাহলে এবারে তিপরা মাথা, এখন তো আর আইএনপিটির অস্তিত্ব নাই, এখন তারা কিন্তু 46% ভোট হাতে রয়েছে জেনেই কিন্তু তারা নির্বাচনে লড়াই করতে শুরু করে দিয়েছে। আর বিজেপির কাছে যে ভোটটা ছিল, মানে এনডিএ আর কি, এনডিএর মধ্যে বিজেপির কাছে ছিল 18.72%, মানে প্রায় 19% বলতে পারি আমরা। আর আইপিএফটির কাছে ছিল 10.62%, মানে 10.5% ভোট ছিল আইপিএফটির কাছে। এবার কথা হলো, যেহেতু আইপিএফটি এবং বিজেপি অ্যালায়েন্স পার্টনার হিসেবে লড়াই করেছে, সেহেতু আইপিএফটি যেমন কিছুটা হলেও বিজেপির ভোট পেয়েছে, মানে যে যে কেন্দ্রগুলোতে আইপিএফটির ক্যান্ডিডেট দাঁড়িয়েছিল, সেই কেন্দ্রগুলোতে বিজেপির ক্যান্ডিডেটরা অনেকে ভোট দিয়েছে, মানে বিজেপির সমর্থকরা অনেকে ভোট দিয়েছে। আবার যে সমস্ত কেন্দ্রে বিজেপির ক্যান্ডিডেট দাঁড়ায় কিন্তু আইপিএফটির ক্যান্ডিডেট দাঁড়ায়নি, সেখানে তো বিজেপি ভোট পেয়েছে আইপিএফটির, এবং তখন তো আইপিএফটির সমর্থক বেশি ছিল। তাহলে বিজেপির এই 18%, 18.5% বা প্রায় 19% ভোটের মধ্যে একটা বড় অংশ কিন্তু আইপিএফটির ভোট ছিল। তাহলে এবার যখন আইপিএফটি আলাদাভাবে লড়াই করছে, তখন সেই ভোটগুলো যদি বিজেপি থেকে আলাদা হয়ে যায়, তাহলে এটাকে যদি আমরা মোটামুটি 8% যদি ধরি, মিনিমাম যদি 8% ভোট ধরি, যেটা আইপিএফটি থেকে বিজেপিতে গেছিল, ভোটের বাক্সে গেছিল, সেই ভোটটা যদি সরে যায়, যে ধরে নেই যে এই সময়কালে এর মধ্যে খানিকটা আইপিএফটিতে রয়েছে, খানিকটা তিপরা মাথাতে চলে গেছে, খানিকটা সিপিএমে চলে গেছে, কোনোটা কংগ্রেসে চলে গেছে, এই রকম যদি আমরা ধরে নিই, তাহলে তো বিজেপি 18-19% থেকে এইবারে নির্বাচন লড়ছে না। তাহলে বিজেপি এবারে নির্বাচন লড়ছে 8-10%-এর ভোট হাতে নিয়ে। তিপরা মাথা যদি একসাথে লড়তো, তাহলে এটা হয়তো 13-14 আমরা ধরে নিতে পারতাম। তাহলে এই রকম অবস্থাতে কোথায় তিপরা মাথা রয়েছে 46% ভোটে, আর তারপরে যে দ্বিতীয় বৃহত্তম দল সে রয়েছে 10-8-10 এইরকম অবস্থাতে। তাহলে ডিফারেন্সটা কিন্তু বিরাট বড় ডিফারেন্স। এই বিরাট বড় ডিফারেন্সটা বিজেপির কিন্তু আপনার কি বলবো, করতে হবে, মানে অতিক্রম করতে হবে। বিজেপির সামনে চ্যালেঞ্জ হলো, একটা হলো যে আইপিএফটি দাঁড়িয়েছে, সেই আইপিএফটি যাতে বিজেপির ভোট কাটতে না পারে, বা যে ভোটগুলো গতবার আইপিএফটি থেকে বিজেপিতে এসেছিল সেগুলো যাতে আইপিএফটিতে এবারে ফিরে যেতে না পারে, এইটা একটা বড় চ্যালেঞ্জ। বিজেপির আরেকটা চ্যালেঞ্জ হলো সিপিএম যাতে পাহাড়ে মাথা চারা দিয়ে উঠতে না পারে, কারণ সিপিএম যদি মাথা চারা দেয়, তাহলে বিজেপির যে ভোট, সেই ভোটের মধ্যে তো সিপিএমেরও রয়েছে ভাগ। সিপিএম থেকেও তো অনেক লোক বিভিন্ন সময়ে বিজেপিতে যোগদান করে বিজেপিকে পুষ্ট করেছিল। সেই ভোটগুলো যদি আবার সিপিএমে ফিরে যায়, বিজেপির উপরে ক্ষুব্ধ হয়ে,
তাহলে তো বিজেপির ক্ষতি হবে। আবার সিমিলারলি সিপিএম এরও ভয় রয়েছে, যে সিপিএম তো গত নির্বাচনে, সিপিএম না শুধু, বাম ফ্রন্ট পেয়েছিল 13.13%। এবার বাম ফ্রন্টের কাছে ইম্পর্টেন্ট হলো এই ভোটটাকে ধরে রাখা, পাশাপাশি ভোট বাড়ানো। কিন্তু উল্টো যদি হয়, বামফ্রন্ট যদি এই ভোটটাকেই ধরে রাখতে না পারে, এই ভোটের যদি একটা অংশ বিজেপিতে চলে যায়, যেমন ভাবে পশ্চিমবঙ্গে আমরা দেখেছি যে সিপিএম এর ভোটটা বিজেপিতে চলে যাওয়ার কারণেই বিজেপি ছোট্ট পার্টি থেকে বড় পার্টিতে পরিণত হতে পেরেছে। যেরকম ভাবে আমরা দেখছি যে কেরালার বিধানসভা নির্বাচনের আগে সিপিএম এর অনেক নেতা বিজেপিতে চলে যাচ্ছে, সেই রকম ভাবে যদি ত্রিপুরা রাজ্যের এডিসি নির্বাচনে ও সিপিএম এর অনেক ভোট যদি বিজেপিতে চলে যায়, তাহলে বিজেপির বারবারন্ত হবে, তাহলে বিজেপির লাভ হবে। কিন্তু আবার উল্টোটা যদি হয়, যে সিপিএম এর ভোটাররা যদি তিপ্রামথাতে চলে যায়, তাহলে তিপ্রামথার লাভ হবে, বিজেপির লাভ হবে না। আবার যদি উল্টোটা হয়, যে বিজেপি থেকে কিছু লোক সিপিএম এ গেল, আবার তিপ্রামথা থেকে কিছু লোক সিপিএম এ ফিরে গেল, মানে সিপিএম এ ভেঙে ভেঙেই তো তিপ্রামথা বেড়েছে, বিজেপি বেড়েছে, এরকম বিভিন্ন দল বেড়েছে। তাহলে সেই মানুষগুলো যদি আবার সিপিএম এ ফিরতে শুরু করে, তাহলে সিপিএম এর লাভ হবে, অন্য দলগুলোর লোকসান হবে। কিন্তু অন্য দলগুলোর লোকসান হলেও এক্ষেত্রে তিপ্রামথার তো বিরাট লোকসান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। তিপ্রামথাকে হারাতে হলে তো বিজেপির বিরাট পরিমাণ ভোট বাড়াতে হবে বিজেপিকে। মানে এবার আমি একটা হিসাব আপনাদেরকে দেখাই। বিজেপির কাছে আপনার ছিল 18-19% ধরি আমরা, 19%-এর সঙ্গে যদি সিপিএম এর বা বামফ্রন্টের যদি 13% যুক্ত হয়, তাহলে এটা 32%-এর আশেপাশে হবে। এবার 32%ও যদি পায়, ধরে নিলাম সিপিএম এর সব ভোট বিজেপিতে চলে গেল, 32% হয়ে গেল। সঙ্গে ধরলাম কংগ্রেসের 2.24%, মানে 34% বা তার চেয়ে একটু বেশি হয়ে যাবে, এটাও চলে গেল, ধরে নিলাম টোটালটাই। তাহলেও তো 35%-এর নিচে থাকে বিজেপি, তাহলেও তো তিপ্রামথার সঙ্গে 10-11%-এর ডিফারেন্সে থাকে। তাহলে এই অবস্থাতেও তো বিজেপির এডিসি দখল করা অসম্ভব মানে বলে মনে হয়। তা সেই জায়গাতে সিপিএম যেখানে তার সর্বশক্তি নিয়ে লড়াই করছে, কংগ্রেসও চেষ্টা করতে শুরু করেছে যাতে এবারের এডিসি নির্বাচনে আগের চেয়ে ভোটের পরিমাণটা বাড়াতে পারে, যদি সম্ভব হয় 1-2টি আসন যাতে দখল করতে পারে, তার জন্য কংগ্রেস চেষ্টা করছে। এই রকম অবস্থাতে বিজেপির তো এইরকম কোনো সুসময় নাই যে বিজেপির দিকে মানুষের প্রবল ঝোঁক এবং মানুষ মনে করছে যে বিজেপি ছাড়া হবে না, ত্রিপুরা রাজ্য চলবে না, তো সুতরাং দলে দলে যোগ দিন, যেটা আমরা এর আগে দেখেছিলাম, সেরকম তো পরিবেশ ত্রিপুরা রাজ্যে বর্তমানে নাই। বরং বিজেপির প্রতি মানুষ ক্ষুব্ধ হয়ে রয়েছে, বিজেপির আচার আচরণে কর্মকাণ্ডে মানুষ অসন্তুষ্ট হয়ে রয়েছে। সেই জায়গাতে বিজেপির তো ভোট বাড়ার কথা না, উল্টো বিজেপির ভোট কমার কথা। তো সেই অবস্থাতে পাহাড়ে এডিসিতে এবারে তো পরিবর্তনের কোনো সম্ভাবনা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। ফলে তিপ্রামথার ভেতরে যতই ভাঙন ধরানো হোক না কেন, যতই বিভিন্ন জায়গাতে বিরাট বিরাট দলত্যাগ সভা, মানে কি বলে, দলবদল সভা করা হোক না কেন, তিপ্রামথার যত বড় বড় নেতারাই তিপ্রামথা ছেড়ে বিজেপিতে যাক না কেন, বিজেপিকে পুষ্ট করুক না কেন, কেউ প্রত্যক্ষভাবে কেউ পরোক্ষভাবে আপনার বিজেপিকে আপনার সমর্থন করুক না কেন, তিপ্রামথার তো বিশাল ভোট ব্যাংক আপনার একেবারে ধাপ করে ধারাস করে মাটিতে, আকাশ থেকে মাটিতে নেমে যাবে, এই রকম কোনো চিত্র তো ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে এই মুহূর্ত পর্যন্ত দেখা যাচ্ছে না। ফলে এই মুহূর্ত পর্যন্ত তো এডিসি নির্বাচনে পরিবর্তনের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তো তার কারণে নির্বাচনে সবাই বলবে 28-28, তিপ্রামথা 28-28 বললেও এটা সবাই জানে, বাচ্চারাও জানে তিপ্রামথা 28-28 পাবে না, অসম্ভব এটা। বিজেপি 28-28-এর কথা বলছে, বিজেপি 28-28 তো অনেক দূরের কথা, 28-8 যদি পেতে পারে এইটা বিরাট সাকসেস হবে। হ্যাঁ, আর সিপিএম ঘুরে দাঁড়ানোর কথা বলছে, যদি ঘুরে দাঁড়াতে পারে তাহলে সিপিএম এর ত্রিপুরা রাজ্য রাজনীতির জন্য বিরাট বড় ঘটনা হয়ে যাবে। আর যদি ঘুরে না দাঁড়াতে পারে, যদি যেখানে ছিল সেখানেও যদি থাকতে পারে, তাহলেও তো এটা অন্তত পক্ষে বিজেপির জন্য দুঃসংবাদ, এটা আপনার তিপ্রামথার জন্য সুসংবাদ।
তো তার কারণে সব মিলিয়ে যা পরিস্থিতি দেখা যাচ্ছে, সমস্ত হিসেব নিকেশ এদিক ওদিক করে মানে সব কিছু সব ধরনের অঙ্ক কষার পরেও হিসাব কিন্তু বলছে 2021-এর পরিপ্রেক্ষিতে এখন বর্তমানে যে রাজ্য রাজনীতির যা হালে রয়েছে তার পরিপ্রেক্ষিতে এডিসিতে কিন্তু এখনো পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে নির্বাচন মানে প্রক্রিয়া তো আরো কিছুদিন চলবে, আরো মানে ব্যাপকভাবে প্রচার অভিযান চলবে, নানান ধরনের ঘটনা ঘটবে, এর বাড়ি থেকে ওই বাড়ি, ওই বাড়ি থেকে এর বাড়ি, এগুলিও চলবে। এগুলোর পরিপ্রেক্ষিতে যদি বিরাট কোনো পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তন রাজ্য রাজনীতিতে যদি হয়, তাহলে হিসেব পাল্টে যেতে পারে। আর যদি যেভাবে চলছে সেভাবেই যদি চলতে থাকে, তাহলে তিপ্রামথার মেজরিটি নিয়ে এডিসি দখল করার ক্ষেত্রে কোনো কঠিন অবস্থা কিন্তু এখনো পর্যন্ত দেখা যেতে যাচ্ছে না। আপনারা একমত হলে জানাবেন আমাকে কমেন্ট করে, কমেন্ট বক্সে। আপনারা যদি দ্বিমত হন, আমার এই যে বক্তব্য এটাকে যদি সমর্থন না করেন, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে সেটাও জানাবেন। ভালো থাকবেন সবাই, যত্ন খুলুম খা, সবাইকে নমস্কার।